এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম প্রমাণ করেছেন যে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি কোনো অরাজনৈতিক সরকারের সদস্য নন, উনি এটা প্রমাণ করেছেন। কারণ অরাজনৈতিক সরকারের রাজনৈতিক ব্যক্তিত্বকে তার মধ্যে রাখবে কিনা এটা তাদের ব্যাপার। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত হবে দ্রুত এসে এই ছাত্র উপদেষ্টাদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া, এটা আমি মনে করি উচিত হবে না। দেখেন আমি একটা কথা বলি, এই কথা বলার মাধ্যমে উনি আসলে কাকে ব্লেম করলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্লেম করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী কি বিএনপি লোক? সে কি বিএনপি করে? ধরলাম বিএনপি লোক, তারপরে আমি ধরলাম বিএনপি লোক, কিন্তু যেই সময় নিয়োগটা হয়েছে ওই সময় তো আসলে কোনো সরকার ছিল না। এই সরকারই ছিল, এই সরকারই ছিল। শপথ নেয় নাই তো তখন? না না না, এই আইজিপি কে, মানে প্রথম যে আইজিপি, প্রথম আইজিপি এই আইজিপি নিয়ে এসে বলছে। আচ্ছা, এই আইজি বাহুল ইসলামকে নিয়ে বলা হয়েছে। তো এই আইজিপি হ্যাঁ ছিল স্বরাষ্ট্র, আমি ভাবলাম বিএনপি লোক হতে পারে, আমি ধরেছি বিএনপি লোক। কিন্তু কোশ্চেনটা হলো আপনি আওয়ামী লীগের লোক রাখবেন না, আপনি বিএনপির লোক রাখবেন না, আপনি কাকে আনবেন? আপনি একটা স্টুডেন্ট লিডারকে নিয়ে ই বানাবেন, ওই কি বলে আইজিপি বানাবেন? এটা হবে? আবার যে স্টুডেন্ট লিডার আনবেন সে তো জামাতের লোক হইতে পারে, তাহলে জামাতের লোক তখন কোনো সমস্যা হবে না। ভাই দেশটা তো ছোট, এই দেশের সবাই পলিটিক্যাল, কেউ কোনো না কোনো পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড। তো আপনি যাকে আনবেন তারাই নিয়ে আপনার, আপনি নিজে কি ভাই? আপনি নিজে কি? আপনি আসমান থেকে আসছেন? আপনি তো আসমান থেকে আসেন নাই, আপনি তো এই দেশেরই মানুষ, তাই না? আপনারও তো একটা অ্যাফিলিয়েশন আছে। সার্জিসের একটা ভিডিও দেখি, প্রায় বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু নামে ভাষণ দিচ্ছেন যে গলার রগ প্রায় ছিঁড়ে গেছিল। তো সে কার লোক বলেন? সে কার লোক? যে সমস্ত লোকজনকে দেখি আমি, এই আপনার নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী, তাদের যে লেবাস দেখি, তাদের যে বেশভূষা দেখি, এটা দেখেও তো আমার একটা বিশেষ পলিটিক্যাল পার্টির কথা মনে পড়ে যায়। তো এটা কি বলবো আমরা? ভাই সবাই পলিটিক্যাল। প্রশ্নটা হলো কে কোন দলের থেকে আসছে, কার বাপ কোন দল করতে, দিস ইজ নট দ্য ম্যাটার। দেখার বিষয় হলো সে ওই কাজটা ঠিকঠাক মতো করতে পারছে কিনা, এটাই হওয়া উচিত। আমরা আগে বলতাম যে আগের সরকার প্রশাসনকে রাজনীতিকরণ করে ফেলেছে, তো ওনারা তো যাওয়ার আগেই রাজনীতিকরণ করতেছে। অমুক লোক তুমি বিএনপি করতা, তুমি আওয়ামী লীগ করতা, তুমি বাদ কেন? ও কাজটা করতে পারে কি না দেখেন। একজন লোক আওয়ামী লীগ করছে, অতএব সে অচ্যুত হয়ে গেছে, তাহলে দেশের অর্ধেক লোক তো অচ্যুত হয়ে গেল। আবার আপনি দেশটাকে ভাগ করবেন? এই দেশকে বিভক্ত করার অধিকার আপনি কে দিছে? তো এইগুলি লোকে ফাঁসদা গলাপ সব। মানে আরেকটা বিষয় আমি যদি আলাপ করতে চাই, সেটা হচ্ছে যে কোনো মানে ওরা যেহেতু রাজনৈতিক দলের দিকে যাচ্ছে, যে খুব দ্রুত রাজনৈতিক দল তারা ঘোষণা করবে নিজেদেরকে, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে তো পলিটিক্যাল পার্টিগুলোর একটা নিজস্ব আদর্শ থাকে। আপনি কি মনে করেন যে ওদেরও একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে তারা মাঠে আসবে, নাকি তারা, যেটা অনেককে আমি বলতে শুনছি যে মধ্যপন্থী দল হিসেবে তারা আবির্ভূত হতে চায়, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? শুনেন, তারা যেভাবে আসুন মানুষ তার মতো করে বিচার করবে। যেমন আমি বলি আপনাকে, জামাতে ইসলাম যখন খুব বিপাকে পড়লো তখন একটা এবি পার্টি হলো। অনেকে বলতে শুনলাম যে এবি পার্টি নাকি জামাতের বি টিম। এবি পার্টি নিজেরা কিন্তু স্বীকার করে না, আমরা বি টিম না, আমরা 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 আলাদা একটা পার্টি, তাই বলে। তো এখন তারা এবি পার্টি কি বলে আর মানুষ কি ভাবে, দুটার মধ্যে একটা পার্থক্য আছে। এখন তারা যেটা বলে সেটাও গুরুত্বপূর্ণ, মানুষ যেটা ভাবে সেটাকে পুরাই দিবেন? পুরাই দিবেন না তো। এখন তারা মধ্যপন্থা নাকি উচ্চপন্থা নাকি নিম্নপন্থা নাকি ডান না বাম, সে যেটাই বলুক, তাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে তারা আসলে কোন পন্থা। তাদের কর্মকাণ্ড, আচার আচরণ, কথাবার্তা, এগুলির থেকেই মানুষ সিদ্ধান্ত নেবে আপনি আসলে কোন পন্থা, কোন পন্থী। এর মধ্যে ওনারা যা যা করতেছেন এগুলো মানুষের অ্যাকাউন্টে আছে, মানুষ কিন্তু কিছুই বলে না। সুকর্মগুলি কম মনে রাখে, অপকর্মগুলি বেশি মনে রাখে। তো কিছু কিছু ঘটনা তো আওয়ামী লীগ ঘটাইছে, ঘটে অপকর্ম এটা তো আউট হয়ে গেছে। বিএনপি কি কবে ঘটাইছে? 2001 সালে। এখন বিএনপি নিয়ে আলোচনা করে দেখেন, ওই একই কথা কয়। এরাও তো কম করে না। যদি বলেন ভাই কি করছে, আর মনে করতে পারে না। কারণ কিভাবে মনে করবে? ঘটনা তো ঘটে 17 বছর আগে, মনে তো নাই, কিন্তু বলে মুখস্থ বলে। এরাও কিন্তু কম করে নাই। আবার বলবে যে এরাও তো কিন্তু হাওয়া ভবনের সঙ্গে তারা জড়িত ছিল। যদি বলেন যে হাওয়া ভবনটা কোথায়, অনেকে জানে না কিন্তু। কারণ হাওয়া ভবনের মানে বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকের জন্ম হয়েছে, তারাও হাওয়া ভবনকে কিন্তু ঘৃণা করে। কারণটা কি? কারণ মানুষ এগুলি মানে আকামগুলো মুখে মুখে ছড়ায়, কাজে সেই জায়গার থেকে তাকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা ওরা যেটা করতে, কয়েকদিন আগে ঘটনা মানে রূপায়ণ টাওয়ারের সামনে মারামারি হয়েছে। একজন বলছে যে সমন্বয়কদের গুণী না। এখন কিন্তু অনেকে গেছে শুনি সমন্বয়কদের গুণার সময় নাই বলতেছে তো মানুষ। তাহলে এগুলি দ্রুত ছড়ায়।
সমন্বয়করা যে এত ভালো ভালো কাজ করলো ওটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। এইভাবে ছড়ায় তারা কতটুকু নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে, মানে হিসাব চাচ্ছে। আপনারা এই যে ভাড়া দেন কোথেকে বলেন, গাড়ি পান কোথায় বলেন, এই হিসাবগুলো আশা থাকবে কিন্তু। কাজে এইগুলি উঠবে, তারপর তারা পলিটিক্যাল পার্টি করবে, করার পর তারা কি বলেছে, কারে অপমান করেছে, কাকে শ্রদ্ধার সঙ্গে কথা বলেছে, সব আলোচনাই হবে। আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে আজকে একটি দৈনিক পত্রিকা কালের কণ্ঠ তারা একটা রিপোর্ট করেছে যে 31% বিদেশি বিনিয়োগ আমাদের কমে গেছে, এবং এটার জন্য অবশ্যই রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কথা রিপোর্টের মধ্যে এসছে। কিন্তু যেটা সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে যে বেকারের সংখ্যা এই বছর প্রায় 1,70,000 বেড়েছে গত বছরের তুলনায়। মানে এই যে আমরা এত রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, প্রতিদিনই আমাদের সরকারের অনেক সমালোচনাও হচ্ছে, এই সবের মধ্যে আসলে আমাদের মূল যে অর্থনৈতিক ভিত্তি যেটার উপরে দেশ টিকে থাকবে, সেই জায়গায় আসলে সরকারকে আপনি কিভাবে বিচার করতে চান, কিংবা কোনো সংকট সমাধানের জন্য যদি কিছু বলেন। এই সরকার আপনি নিজে একবার চিন্তা করেন তো, গত 6 মাসে এই সরকার কোন সংকটটা সমাধান করতে পারছে বলেন তো আপনি? এই সরকারটাকে আমি বলবো একটা মানে আপনার ক্যাপাবল সরকার না, এরা কিছু সিরিয়াসলি নেয়ও না বোধ হয়। এই যে আপনি বললেন যে বিদেশি বিনিয়োগ কমে গেছে, কমে যাবে তো, কমে যাবে এই কারণে বিদেশের যাকে আপনি বিনিয়োগ করতে মুখে মুখে সবাই বলবে হ্যাঁ ইউনূস সাহেব বলছে অবশ্যই আমরা বিনিয়োগ করবো, অমুক করবো, সব বলবে। তারপরে তারা ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত দেশে একটা স্টেবল গভর্নমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো বিদেশি এখানে বিনিয়োগ করবে না। এটা সারা দুনিয়ার নিয়ম। তারা তো জানে না যে এই সরকার কতদিন টিকবে। তারা একটা স্টেবল গভর্নমেন্ট যখন আসতে পারেন, তারা জানে এই গভর্নমেন্ট মিনিমাম 4 বছর অথবা 5 বছর টিকবে। ওকে, তাহলে আমি আমার বিনিয়োগটা করতে পারি। এই অস্থিরতার মধ্যে কেউ কখনো বিনিয়োগ করে না, যে কারণে ওনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এটা বাস্তবায়ন শুরু হবে নতুন একটা পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পর। এই গভর্নমেন্ট পলিটিক্যালও না, ডেমোক্রেটিকও না, যে কারণে আসবে না বিনিয়োগ। আর যদি বিনিয়োগ না হয় তাহলে বেকারত্ব পারবে। এটা তো খুবই লজিক্যাল, তো একটা সঙ্গে ইন্টার রিলেটেড। তো অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কেন? আগে তো সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ তো করায়ত্ত করছিল, তার হাতে নিয়ে নিয়েছিল সব প্রতিষ্ঠানের সে মালিক। তো এখন সেগুলো তো পলাইছে লোকগুলি, কারণ ওই লোকগুলি পলাইলে পরে ওই প্রতিষ্ঠানগুলো অনেকগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি। এই যে বেক্সিমকো গ্রুপ, বেক্সিমকো গ্রুপে সালমান রহমান তো এখন জেলে আছে, ভালো কথা জেলে আছে। এখন বেক্সিমকো গ্রুপে আপনি কি নিয়োগ করছেন? আপনি রিসিভার নিয়োগ করছেন। রিসিভার জিনিসটা কি ভাই? রিসিভার জিনিসটা কখন নিয়োগ করা হয় সারা দুনিয়ার কি? এটা তো কিছু তো বুঝি ভাই, বেশি বুঝি না, অল্প একটু তো বুঝি। রিসিভারটা হলো যে আপনার অনেক দেনা আছে বাজারে, তো এটা আমি গভর্নমেন্ট এটাকে টেক আপ করলো, করে নিয়ে এটাকে বিক্রি করে দিবে, করে যার যার দেনা শোধ করে দিবে। এটা হলো রিসিভার। তো রিসিভার ওই বেক্সিমকো কোম্পানি কি লুজিং কনসার্ন? বেক্সিমকোর অনেকগুলি লাভজনক কোম্পানি আছে ওদের, সেখানে প্রায় 70,000 ওয়ার্কার আছে। এখন এই 70,000 ওয়ার্কার প্রত্যেকের ফ্যামিলিতে যদি 4 জন করে লোক থাকে, লোক কত আপনি হিসাব করেন? এটা তো ডাইরেক্ট ক্ষতি। এখন আপনি কি করতেছেন? আপনি ওদের ব্যাংকের লেনদেন কি স্বাভাবিক আছে? না, সবগুলো অ্যাকাউন্ট আপনি বন্ধ করে দিচ্ছেন। এমনকি ওদের কর্মকর্তাদের অ্যাকাউন্ট বন্ধ, যারা এখন বড় বড় চাকরি করে পোস্টে আছে ওদের সবার অ্যাকাউন্ট বন্ধ। তাহলে প্রতিষ্ঠানটা চলবে কিভাবে? যদি প্রতিষ্ঠান না চলে তাহলে রাষ্ট্র বলতে পারতো এই যে তোমরা চুরি করছো, তোমরা সালমান রহমানের সহযোগী, তোমরা সব বাদ, এই সব জায়গায় আমি আমার লোক বসাবো। কিন্তু কোম্পানি চলবে, এই কোম্পানি তো এখানে প্রোডাকশন দিচ্ছে, বাইরে এক্সপোর্ট করছে। বেক্সিমকোর এমন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো নাকি টোটাল 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, তাদের এক্সপোর্ট করতেছে। তো এক্সপোর্ট না করলে আপনার বৈদেশিক মুদ্রা আসবে কেমন করে? আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিলাম আপনাকে। তাহলে সেখানে আপনার কি আপনি অ্যাকাউন্ট সব বন্ধ করে রাখছেন, তাহলে ওরা এক্সপোর্ট কিভাবে করবে? এটা তো কোনো কথা হলো না। আপনি চোর সালমান রহমানকে 5 বার ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নাই। সালমান রহমান যদি চুরি করে থাকে টাকাটা, তাহলে তো আমার টাকাই তো, আমার টাকার একটা ফ্যাক্টরি আপনি বন্ধ করে রাখবেন কেন? বন্ধ করতেছে না, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, লেনদেন বন্ধ হলে এই প্রতিষ্ঠান কিভাবে চলবে? আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম। আমার কিন্তু বেক্সিমকোর প্রতি কোনো বিশেষ কোনো নাই, মানে সালমান রহমানকে আমি ভালোবাসি তা কিন্তু না ঘটনাটা, বাট আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম। যত প্রতিষ্ঠান আছে আপনি প্রতিষ্ঠানগুলি টেক আপ করেন, আপনি একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেন, সেই অ্যাডমিনিস্ট্রেটর সম্পূর্ণ ব্যাংক লেনদেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে যে 1 টাকাও যেন বাইরে চলে না যায়। প্রতিষ্ঠানটা চালু রাখেন, তাহলে কি হবে? আপনি প্রমাণ করতে পারবেন। আগে তো মনে করেন এখান থেকে সালমান রহমান টাকা বাইরে হয়তো লুপাট করতো, পাচার করতো। যদি আপনি পাচারটা বন্ধ করেন, প্রতিষ্ঠানগুলি আরো জাঁকজমকভাবে বেড়ে উঠবে।
এই লোকগুলি কর্মসংস্থান টিকে থাকবে, উৎপাদন বাড়বে। উৎপাদন তো আপনার অ্যাকাউন্টে যাবে, আপনি যেটা বেশি এটা তো আপনি সালমান আমার পার্সোনাল অ্যাকাউন্টে দিচ্ছেন না, সমস্যাটা কি? আপনি এই কাজ করেন, তা তো করছেন না। আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম যারা নাকি বিতর্কিত লোক আছে, বিতর্কিত পজিশন আছে, গভর্নমেন্ট একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করুক, নট রিসিভার, একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে।